আজকে আমি আপনাদের সাথে একটা রিয়েল স্টোরি শেয়ার করব। হতে পারে পুরো গল্পটা শোনার পরে আপনাদের চোখে জল চলে আসতে পারে। আজ থেকে 5-6 মাস আগে, ঈদের 2-3 দিন আগে মালয়েশিয়া থেকে এক ভাই আমাকে মেসেজ করেছিল মেসেঞ্জারে, এবং সেখানে সে বলেছে যে আমি ঈদের দিন সুসাইড করব। আমি আপনাকে জানাচ্ছি, আমি একটা ছোট্ট ভিডিও করে আপনাকে পাঠাবো, সেটা আপনি আপনার চ্যানেলে পোস্ট করবেন। তার সাথে সে কিছু স্ক্রিনশট শেয়ার করেছিল, যেখানে দেখা যাচ্ছে যে তার কপাল ফেটে রক্ত পড়ছে, আর তার সাথে একটি মেয়ে অপর সাইডে ভিডিও কলে কথা বলছে। এই রকম সিচুয়েশান দেখে আমি নিজেই প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তো আমি চেষ্টা করি তার সাথে খুব তাড়াতাড়ি কথা বলার, এবং যথারীতি তার সাথে আমার যখন কথা শুরু হয়, সে প্রথম থেকে একটাই কথা বলে যে আমি সুসাইড করব এই দিনকে। তার বক্তব্য ওটাই ছিল, আমি সুসাইড করব, আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আমার ভিডিওটা আপনার পেজে আপলোড করবেন। সেটা তো আমি কখনই করতাম না, সেটা পরের বিষয়। বাট আমি চেষ্টা করছিলাম যে সেই ব্যক্তির কি হয়েছে সেটা জানার, আর সেই ব্যক্তির পুরো স্টোরি শুনে তাকে যদি ওখান থেকে বাঁচিয়ে ফেরানো যায়। আজকে আমি তার পুরো স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট তার নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো সেই ব্যক্তি জানায় যে দাদা, আমি কলেজে পড়তে পড়তে কিছু বন্ধুর সঙ্গে জলপথে মালয়েশিয়ায় চলে আসি। তার বাড়ি বাংলাদেশে। যেহেতু ভিসা পাসপোর্ট করে আসেনি, তো আমি এখানে ফেসে গেছি এসে। 8 বছরে 32 লাখ টাকা আমি সেভিংস করেছি, কিন্তু আমি বাড়ি ফিরতে পারছি না কিছুতে। ছোটোবেলা থেকে আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, বাট বাবা অনেক কষ্ট মষ্ট করে একটা পজিশন দাঁড় করিয়েছে। বাবা ছোটোখাটো ব্যবসা করে, তো আমাদের পারিবারিক অবস্থা বর্তমানে ভালো। কিন্তু কিছু বন্ধু মিলে আমরা এরকম হুজুগ তুলে চলে আসি এখানে, আর সবাই আমরা ফেসে গেছি, এখান থেকে দেশেও ফিরতে পারছি না। সেই ভাই বলে যে আমি এখান থেকে বাংলাদেশে একটি মেয়ের সাথে কথা বলতে বলতে প্রেম হয়ে যায়, আর সেটা তার গ্রামেরই। মেয়েটির বাবা নেই, খুবই গরিব ফ্যামিলির, মা অনেক কষ্ট মষ্ট করে সংসার চালায়। তারা বলে যে মেয়েটি খুবই গরিব ফ্যামিলির, ওই ফ্যামিলির সাথে আমার বিয়ে দিতে পারবে না, এটা আমার বাড়ির লোকের বক্তব্য। প্রথম দিকে তারা রাজি হয়েছিল, পরবর্তীকালে তারা পিছু হটতে থাকে। সে ভাই তার বাবাকে বাড়িতে জানায় যে আমি মেয়েটিকে সত্যিই মন থেকে ভালোবাসি, আমার তো পয়সা আছে, আমি তাকে নিয়ে বহু দূরে চলে যাব, তো তাকেই আমি বিয়ে করতে চাই, তোমরা দয়া করে তার সাথে কথা বলো। বাট বাড়ির লোক প্রথমে রাজি হলেও পরবর্তীকালে তারা উল্টো দিকে হাঁটা শুরু করে, কারণ তার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে সেই মেয়েটির স্ট্যাটাস মিলছিল না। সেই ভাইটি বহু রকম চেষ্টা করার পরে তার বাবা একটা চুক্তিতে রাজি হয় যে তোর যা ব্যাংক ব্যালেন্স করেছিস সব টাকা পয়সা আমার কাছে পাঠা, আমি দেখিয়ে দিই কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছিস, তারপরে তুই যখন দেশে ফিরবি তাহলে আমি তোর ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। ছেলেটি প্রথমে বাবাকে 20 লাখ টাকা পাঠায়, মানে বাংলাদেশের টাকায় 20 লাখ টাকা পাঠায়। পাঠাবার পরে বলে ঠিক আছে, অসুবিধা নেই, তো তোর জন্য আমি এখান থেকে কাগজপত্র পাঠাচ্ছি, তুই সেগুলো নিয়ে বাড়ি ফিরে আয়। তো ছেলেটি খুব আনন্দে ছিল, মেয়েটির সাথেও কথা হচ্ছিল, ঠিকঠাকই চলছিল সব কিছু। বাট কিছুদিন পরে যখন কাগজ না পাঠায়, তখন ছেলেটি আবার বাবাকে ফোন করে যে বাবা কাগজটা পাঠাও। বাবা বলছে আমি এখানে একটা জমি দেখেছি, জমিটা কিনতে হবে, কিছু টাকার দরকার, তুই টাকা পাঠা। ছেলে 12 লাখ টাকা আবার পাঠায়, এই নিয়ে বাবাকে 32 লাখ টাকা পাঠায়। বাবা সেই জমি কেনার পরে ছেলের কথা ভুলেই গেছে। ছেলে যখন বাবাকে ফোন করে বারবার করে বলছে তুমি কাগজটা পাঠাও, আমি দেশে ফিরবো, বাবা বলছে তুই দেশে ফিরবি না ফিরবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তোকে আমি কাগজ পাঠাবো না। এমনকি ওইখান থেকে ওই ছেলেটি তার বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে চেয়েছিল যে কোনো অফিসিয়াল কাগজ পাঠাবার। তার বাবা যেহেতু বিজনেসম্যান ছিল, পলিটিক্যাল একটা তারও পরিচিতি ছিল, তো সে সবাইকে হুইপ জারি করে রেখেছে যে আমার ছেলের কোনো কাগজ যেন কেউ না পাঠায়। সেই ছেলেটি মালয়েশিয়া থেকে দেশে ফিরতে পারছে না, বাবা ডকুমেন্টস পাঠালো না, বন্ধুরা পাঠাবার চেষ্টা করছে, তাদেরকেও হুইপ জারি করে রেখেছে যে কেউ পাঠাবি না। পুরো টাকাটা বাবা নিয়ে নিল। ছেলেটি বলছে দাদা, আমার দিদি আছে, ভাই আছে, দিদির অনেক বিপদে আমি প্রচুর টাকা দিদিকে দিয়ে হেল্প করেছি, আজকে দিদিও বাবার হয়ে কথা বলছে। ভাই বাবার খুব কাছের, মানে ভাই হচ্ছে বাবার সব কিছু, আমি কিছু না। মা আমাকে খুব ভালোবাসে, বাট মা অসুস্থ মানুষ, মা বেশি কিছু বলতে পারে না, চিৎকার চেঁচামেচি করে এই বয়সে কি করবে, আর অনেক বয়স হয়েছে, মায়ের হার্টের সমস্যা। মা বাবা দুজনেই কিন্তু প্রেম করে বিয়ে করেছিলেন। বাবা যখন মাকে প্রেম করে বিয়ে করে নিয়ে আসেন, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। মাকে যখন বাবা বিয়ে করে নিয়ে আসে, তখন বাবাকে অপমানিত হতে হয়, রিক্সা চালিয়ে খাচ্ছিল, আমরা ফ্যান ভাতও খেয়েছি ছোটোবেলায়, এত খারাপ অবস্থায় গেছে। কিন্তু যেই মানুষটা নিজে ভালোবাসার জন্য এত কিছু করলো, আমার বাবাও কিন্তু মাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছিল, আর সেই মানুষটা আমার ভালোবাসার মূল্য দেবে না, এটা আমি কখনো কল্পনা করিনি।
আর তখন যখন আমি সব টাকা পয়সা বাবাকে দিয়ে দিলাম, আমি বললাম আমার কিছু লাগবে না, আমার সব টাকা পয়সা তুমি নিয়ে নাও, শুধু ওই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই, তাকে নিয়ে আমি তোমার ওইখান থেকে অনেক দূরে চলে যাব, আমি ওখানে থাকবো না, তোমাদের কোনো মান সম্মান নষ্ট হবে না আমার জন্য, কারণ আমরা ওখানে থাকবো না, না তোমার সম্পত্তি আমার কোনো লোভ আছে। এত কিছু বলে কেঁদে তার হাতে পায়ে ধরার পরেও সেই মানুষগুলো সেই ছেলেটিকে ফিরিয়ে নিয়ে গেল না। ভাবুন। আর ঠিক এইরকম পরিস্থিতিতে সেই মেয়েটি যখন বুঝতে পারে যে সেই ছেলেটি সব টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, তার বাবার পকেটে চলে গেছে, তার কাছে কিছু নেই, জিরো হয়ে গেছে, সেই সময় মেয়েটিও বিগড়ানো শুরু হয়। মেয়েটি বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি ওখানে আছো থাকো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ছেলেটি অনেক চেষ্টা করে তাকে বোঝাবার, কিন্তু সত্যি ভালোবেসেছে, সে কোনোভাবেই সেই মেয়েটিকে বোঝাতে পারে না। ছেলেটি কলেজে পড়াশোনা করতে করতে ছাত্র রাজনীতিতে জড়িয়েছিল, তার ফলে পলিটিক্যাল কিছু তার পরিচিতি ছিল। ওই মেয়েটির অনেক বিপদে সেই ছেলেটি মালয়েশিয়া বসে হেল্প করেছিল, সে সব ভুলে গেছে। কিছু টাকা পয়সা সামান্য তাকে দিয়ে সাহায্যও করেছিল যখন যেরকম তার প্রয়োজন হয়েছিল, সে মেয়েটি সব ভুলে গেছে। পরিস্থিতি দেখেছে যে তার বিপরীতে ছেলেটির হাতে কোনো টাকা পয়সা নেই, তার দেশে ফেরার সম্ভাবনা নেই, খুবই কম, তাই তাকে সময় মতন ছেড়ে দিয়েছে। এইরকম পরিস্থিতি নিজের দিদি, যাকে প্রয়োজনে অনেক টাকা পয়সা সে হেল্প করেছে, আজকে সেও তার হয়ে কথা বলছে না। ভাই, বাবা, ভালোবাসার মানুষ কেউ তার পাশে নেই, টাকা পয়সাও তার কাছে নেই, তো সে বাঁচবে কিভাবে? আধ ঘন্টা তার সাথে আমি কথা বলতে বলতে আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না। এবার আমি অসহায় ফিল করছি যে আমি একে কোন রাস্তা বেরাবো। আমি কথা কন্টিনিউ করছিলাম যে আর কেউ নেই, আর কেউ নেই। 1 ঘন্টার কাছাকাছি যখন কথা হলো তখন জানলাম যে একটি মেয়েকে ও রাস্তা থেকে কুড়িয়ে এনে তার এক দিদির বাড়িতে রেখেছিল। মানে ছোটোবেলায় একটা বাচ্চা মেয়ে 3-4 বছরের একটা বয়স হতে পারে, রাস্তার পাশে কেউ ফেলে রেখে গেছিল, সে সেই মেয়েটিকে নিয়ে এসে তার দিদির বাড়িতে রেখেছিল, আর তাকে প্রত্যেক মাসে টাকা পাঠায়, তার খরচা সেই এখান থেকে বহন করে। মেয়েটির এখন 10-12 বছর বয়সের একটা বয়স হবে। ব্যাস, আমার কাছে তো রাস্তা হয়ে গেল তাকে বাঁচাবার জন্য। আমি সেই অ্যাঙ্গেল থেকে তাকে বোঝানো শুরু করলাম। কি বলেছি সেটা অনেক বড় ব্যাপার, অত যাচ্ছে না। ওই মেয়েটির স্বপ্ন দেখিয়ে, ওই বাচ্চা মেয়েটির স্বপ্ন দেখিয়ে আমি সেই মানুষটাকে বোঝানো শুরু করলাম। বাট বাস্তবে এটা তার সাথে যা ঘটেছে, এটা কল্পনা করা যায় না যে একটা নিজের মানুষ, যে জন্মদাতা পিতা, সে এরকম করতে পারে। ছেড়ে দিন তাদের কথা, সে ওইখান থেকে ফেরার জন্য খুব চেষ্টা করে। ব্ল্যাকে যেভাবে সে এসেছিল, 2 নম্বরই ভাবি সেখান থেকে ফেরার জন্য চেষ্টা করে। তার কাছে কিছু টাকা ছিল, তো সেই টাকা দিয়ে ওখান থেকে একজন দালাল ধরে, যে দালাল বলে যে আমি তোমাকে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, তো কিছু টাকা তুমি আমাকে অ্যাডভান্স করো, আমি তোমার টিকিট করে বাংলাদেশে পাঠিয়ে দেবো। তো সে কিছু টাকা তাকে দেয় আর বলে যে বাকি টাকাটা আমি তোমাকে যেদিন টিকিট পাবো সেদিনকে দিয়ে দেবো। কিছু টাকা নিয়ে দালাল 3 দিন পর থেকে গায়েব, দালালের ফোন নাম্বার সুইচ অফ, দালালকে আর খুঁজে পাওয়া যায় না। সেই টাকাটাও গেল। আর এরকম অশান্তিতে সে প্রায় 3-4 মাস ধরে কোনো কাজ না করে বাড়িতে বসে, রুমে বসে খাচ্ছে, ঘুমোচ্ছে, কাঁদছে, খাওয়া দাওয়া ঠিক মতন তার নেই, তার চেহারা খারাপ হয়ে গেছে, তার পরিস্থিতি সব দিক থেকেই খারাপ, সব দিক থেকেই সবাই তাকে পুরো চেপে ধরেছে, তার জন্য বাঁচা বড় কঠিন। বাট সৌভাগ্যবশত এটা ভালো খবর যে সে ব্যক্তি আজও বেঁচে আছে। যে 2-3 দিন পরে সুইসাইড করতো, সেই ব্যক্তি আজও বেঁচে আছে, লড়াই করছে, ফাইট করছে। আমি তাকে একটাই কথা বলেছিলাম, প্রত্যেক মানুষের এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, আর আপনারও আছে। দুনিয়ায় কি এলো কি গেল সেটা পরের বিষয়, বাট বাঁচার অধিকার সবার আছে। আপনি মরবেন কিসের জন্য? আপনি ইনকাম করতে পারেন, 8 বছরে যদি আপনি 32 লাখ ইনকাম করতে পারেন, আর 2-4 বছর থাকুন আপনি এখানে, 5-6 লাখ তো ইনকাম করতে পারবেন, তারপরে দেশে ফেরার চেষ্টা করুন। আর আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে ইন ফিউচার এরকম হতে পারে যে আপনি বড় কোনো জায়গায় পৌঁছাতে পারেন, কারণ তার একটা পলিটিক্যাল পরিচিতি ছিল। তো যদি কখনো এরকমটা হয়, আমি সেদিনকে পরিচয় দেবো আপনাদের সবাইকে যে এই সেই ব্যক্তি, কারণ ওনার নামটা আমার ভালোভাবে মনে আছে। তো যাই হোক,
এরকম পরিস্থিতিতে মানুষকে পড়তে হয় মাঝে মধ্যে যে আমরা রাস্তা খুঁজে পাই না, চারিদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। বাট মাথা ঠান্ডা রাখুন, লড়াই করার চেষ্টা করুন, রাস্তা খোঁজার চেষ্টা করুন। বাঁচার অধিকার সবার আছে। আমি নিজে থেকে কেন মরতে যাব? আমি আমার বাঁচার চেষ্টা করব। বাকি ওপরওয়ালা তো রয়েইছে, তার টাইম হলে সে নিয়ে যাবে। আমি কেন মরতে যাবো? ভালো থাকবেন সবাই।